আসসালামু আলাইকুম। আমার আরেকটি এক্সাইটিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ কি আসলে নিজস্ব প্রযুক্তিতে হোম গ্রাউন্ড ফাইটার জেট তৈরি করতে পারবে। কারণ আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে আছে হাল তেজাস, পাকিস্তানের আছে J-17, চায়না বানাচ্ছে চেংদু J-20 বা J-31 অথবা J-10Cর মতো বিমানগুলো, কোরিয়া বানাচ্ছে KF-21। তো বাংলাদেশ কি এই পরিস্থিতিতে এখন যেরকম প্রেক্ষাপট আছে সেখানে বাংলাদেশ কি আসলে নিজেদের প্রযুক্তিতে বা কোনো লাইসেন্স বিল ফাইটার জেট কি তৈরি করতে পারবে? আজকের এই ভিডিওতে আমি এটার সম্ভাবনা, এটার প্রভাব এবং ওভারঅল পুরো ফ্যাক্ট নিয়ে আলোচনা করব যে বাংলাদেশ কি আসলেই এই ফাইটার জেট কি বানাতে পারবে এবং এটার ভবিষ্যৎ এবং চ্যালেঞ্জ অথবা পুরো রোড ম্যাপটা কি হতে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা যারা এভিয়েশন এবং ডিফেন্স ভিডিও পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এটি বলার আগে আমি বহির্বিশ্বে যে যুদ্ধ বিমান বানানোর ট্রেন্ড আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। বর্তমানে পৃথিবীতে 10 থেকে 12টির মতো দেশ আছে যারা কিন্তু নিজেরাই নিজেদের যুদ্ধ বিমান তৈরি করছে। তার ভিতরে আছে আমেরিকা, তুরস্ক, আমাদের পাশের দেশ ভারত, চায়না, কোরিয়া। তো এই দেশগুলো কিন্তু নিজেরাই নিজেদের যুদ্ধ বিমান তৈরি করছে। এখন কোশ্চেন হলো, মানে দেশগুলো কেন আসলে নিজেদের যুদ্ধ বিমান তৈরি করে? এটার প্রথম কারণে হচ্ছে নিজেদের সক্ষমতা বাড়ানো, টেকনোলজি ট্রান্সফার নিশ্চিত করা এবং সবচেয়ে আলটিমেট যে গোল সেটা হচ্ছে বিদেশি অস্ত্র আমদানির উপর নির্ভরতা কমানো। মানে নিজেরাই সক্ষমতা বিল্ড আপের জন্য তারা কিন্তু নিজেদের যুদ্ধ বিমান তৈরি করে। কারণ বড় বড় দেশগুলো দেখা যাচ্ছে যখন যুদ্ধ বিমান কিনতে যায় তখন কিন্তু এক দেশ আরেক দেশের উপরে স্যাংশন দেয় বা নিষেধাজ্ঞা দেয়, যার কারণে কিন্তু হোঁচট খায়। তো সেই ক্ষেত্রে নিজেদের সক্ষমতাটা বাড়ানো বা নিজেদের ডিফেন্স ক্যাপাসিটি বাড়ানোই কিন্তু মূল উদ্দেশ্য। সেই ক্ষেত্রেই এই দেশগুলো কিন্তু যুদ্ধ বিমান তৈরি করে। তবে বাংলাদেশে এখন যুদ্ধ বিমান তৈরি করার পেছনে কিছু বড় চ্যালেঞ্জও রয়েছে। তার ভিতরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটার জন্য কিন্তু শত শত মিলিয়ন ডলারের গবেষণা বাজেট করতে হবে, যেটার মাধ্যমে বাংলাদেশ ফাইটার জেট বানাতে সক্ষম হবে। এছাড়া কিন্তু এটার জন্য উন্নত ইঞ্জিন প্রয়োজন এবং রাডারের ক্ষেত্রে AES রাডার প্রয়োজন এবং ফ্লাই বাই ওয়্যার সিস্টেম সফটওয়্যার ডেভেলপ করাও প্রয়োজন। কারণ এগুলোই হচ্ছে যুদ্ধ বিমানের প্রাণকেন্দ্র। এছাড়া কম্পোজিট এয়ারফ্রেম তৈরির ক্ষেত্রেও দক্ষতা অর্জন করা প্রয়োজন। যদিও বর্তমান পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কিন্তু এরো ইঞ্জিন ডেভেলপ করার মতো ক্যাপাসিটি এখনো ডেভেলপ করেনি। তো এটিও কিন্তু একটি বড় চ্যালেঞ্জ। হয়তো এই ক্ষেত্রে বাইরে থেকে ইম্পোর্টেড ইঞ্জিন ইউজ করতে পারে। এছাড়া ফ্লাইট টেস্টের ক্ষেত্রে অথবা উইন্ড টানেল টেস্টের ক্ষেত্রে এই ধরনের উইন্ড টানেল কিন্তু বাংলাদেশে আমার জানা মতে নাই। সুপারসনিক যেই উইন্ড টানেল টেস্ট গুলো আছে এগুলো কিন্তু বাংলাদেশে এখনো ওরকম ভাবে নাই। তো এই চ্যালেঞ্জ গুলো দূর করতে পারবে যদি বাংলাদেশ বাইরের দেশের কোনো কোম্পানির সাথে পার্টনারশিপ করে এবং এইটার জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে, তাহলে কিন্তু এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করে ফাইটার জেট বানানো সম্ভব। তো এই ক্ষেত্রে বাংলাদেশ কি বর্তমান পরিস্থিতিতে নিজেদের ফাইটার বিমান তৈরি করার জন্য প্রস্তুত? সেটার উত্তরে আমরা খুঁজে বের করি। তো প্রথমে আমি কিছু পজিটিভ দিক তুলে ধরি। যেমন বাংলাদেশে কিন্তু 2টি প্রতিষ্ঠান আছে যারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অ্যারোস্পেস রিলেটেড পড়াশোনা করায়, যেমন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং বাংলাদেশ অ্যারোস্পেস ইউনিভার্সিটি। এখান থেকে কিন্তু অনেক গ্র্যাজুয়েটস বের হচ্ছে, যেমন MIT থেকে কিন্তু অনেক গ্র্যাজুয়েটস বের হচ্ছে, তাদেরকে কিন্তু আমরা কাজে লাগাতে পারবো। এছাড়া বাংলাদেশ এয়ারফোর্সের কিন্তু অনেক দক্ষ পাইলট টিম এবং মেইনটেনেন্স টিম আছে, তাদেরকেও কিন্তু আমরা এখানে কাজে লাগাতে পারবো। এছাড়া থার্ড পার্টি কিছু অর্গানাইজেশনস বা কোম্পানি তৈরি হচ্ছে বা স্টার্টআপ তৈরি হচ্ছে, তাদেরকেও কিন্তু আমরা এঙ্গেজ করাতে পারবো। এছাড়া বাংলাদেশে কিন্তু শীট মেটাল এবং কম্পোজিটের যেই ফেব্রিকেশনের ইন্ডাস্ট্রি সেটি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশের যে সামরিক কারখানাগুলো আছে সেগুলো আস্তে আস্তে টেকনোলজিক্যালি অ্যাডভান্স হচ্ছে। বাংলাদেশ এয়ারফোর্স এবং নেভাল ডকইয়ার্ড এগুলো কিন্তু দিন দিন আরো উন্নত হচ্ছে। তো এইসব পজিটিভ দিকগুলো যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু বাংলাদেশ ফাইটার জেট বানানোর জন্য কিন্তু অগ্রসর হতে পারে। এই ক্ষেত্রে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোকে রেফারেন্স হিসেবে নিতে পারি, চায়নাকে নিতে পারি, ইন্ডিয়াকে নিতে পারি। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে চায়নাতে যখন আসলে তারা এই যে J-10Cর মতো বিমানগুলোর প্রজেক্ট হাতে নিয়েছিল তখন চায়নাতে প্রতি 10 জনে 8 জনই কিন্তু দারিদ্র্যের সীমার নিচে ছিল ওই টাইমটাতে, সেই 90 দশকে। সুতরাং অনেকে বলতে পারে বাংলাদেশ এখনো আসলে ক্ষুধা নিবারণই করতে পারছে না, তাদের জন্য ফাইটার প্রকল্প নেওয়া এটা আসলে বিলাসিতা হতে পারে। কিন্তু এই প্রকল্পগুলো আমরা পাশের দেশগুলো যদি দেখি, চায়নার কথা তো আমি বললামই, চায়নার যখন 10 জনের ভিতরে 8 জনই দারিদ্র্যের সীমার নিচে ছিল তখন কিন্তু
তারা এই ফাইটার জেট প্রকল্পগুলো নিয়েছিল এবং তারা কিন্তু এখন সাকসেসফুল হয়েছে। আমাদের পাশের দেশ ইন্ডিয়ার ক্ষেত্রেও যদি বলি, ইন্ডিয়ার হাল তেজাজের কথা যদি আমরা বলি, ইন্ডিয়ার সেই হাল তেজাজের ওই যে প্রজেক্ট সেটি কিন্তু শুরু হয়েছিল সেই 1980 দশকের দিকে। ওই টাইমে ইন্ডিয়ার যে অর্থনৈতিক অবস্থা সেটা কিন্তু তখন আরো খারাপ ছিল, কিন্তু এই পরিকল্পনাগুলো তারা যেহেতু 40 বছর আগে নিয়েছে, 40 বছর পর হলেও কিন্তু তারা এগুলো সাকসেসফুল করেছে। যদিও তাদের হাল তেজাজ এই প্রোগ্রামটির অনেক চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে ইঞ্জিন তারা বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়েছে, রাডার এবং এভিওনিক সিস্টেম গুলো বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়েছে, এবং যেহেতু একটা ইন্ডিজিনাস প্রোগ্রাম ছিল এটার বাজেট বারবার বেড়েছে, সময়ও আসলে বারবার বাড়ানো হয়েছে, কিন্তু আলটিমেট শেষে আমরা কি দেখলাম, প্রায় 83টার মতো এই হাল তেজাজ MK1 কিন্তু তারা প্রোডাকশনে এনেছে। সুতরাং বাংলাদেশও এখন যদিও অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো না, তবুও যদি এই পরিকল্পনাগুলো গ্রহণ করা যায়, হয়তোবা 10-20 বছর পরে আমরা এই ধরনের ফাইটার জেটগুলো কিন্তু বাজারে আনতে পারবো এবং যেগুলো কিন্তু বাংলাদেশ এয়ারফোর্স ইউজ করতে পারবে। তাহলে আমাদের আর অন্য দেশের থেকে এই ফাইটার জেট কেনা লাগবে না। তো আমরা এই পাশের দেশগুলো থেকে শিক্ষা নিতে পারি যে এই জিনিসগুলো অসম্ভব এখন মনে হলেও যখন প্রজেক্টগুলো শুরু করা হবে তো একটা টাইমে কিন্তু আমাদেরকে অনেক সক্ষমতা দান করবে। তো আমি কয়েকটা ধাপে ধাপে কয়েকটা পরিকল্পনার একটা রোড ম্যাপ দিচ্ছি। প্রথম ফেজে আমরা ইন্ডিজিনাস ইউএভি তৈরি করতে পারি অথবা লাইট জেট ট্রেনার তৈরি করতে পারি, যেগুলো আসলে 5 টনের নিচে, এবং কম্পোজিট ম্যাটেরিয়ালস এবং লোকাল এভিওনিক সিস্টেম এগুলো দিয়ে কিন্তু আমরা ফেজ 1-এ এই কাজগুলো করতে পারি। ফেজ 2-তে আমরা জয়েন্ট ভেঞ্চার প্রজেক্টে যেতে পারি, যেমন JF-17 ব্লক 4 এর ব্যাপারে আমরা যেতে পারি। সেগুলোর ইঞ্জিন, রাডার, উইপন, এভিওনিক্স সবকিছু আমরা লোকাল অ্যাসেম্বলি করতে পারি, এবং যেহেতু বাংলাদেশ ফাইটার কেনার জন্য আগাচ্ছে, ক্ষেত্রে চায়নার এই JF-17 ব্লক 4 এর ক্ষেত্রে আমরা কিন্তু লোকাল অ্যাসেম্বলি করে জয়েন্ট ভেঞ্চারে যেতে পারি ফেজ 2-তে। ফেজ 3-তে আমরা কমপ্লিটলি ইন্ডিজিনাস ডিজাইনে যেতে পারি, যেটাতে আসলে ইঞ্জিন বাদে বাকি সবকিছু থাকবে নিজস্ব, এবং যেটা হতে পারে এক্সপোর্ট গ্রেডেড লাইট ওয়েট ফাইটার। এই ক্ষেত্রে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন বাংলাদেশ এয়ারফোর্সের ইউনিট, MIST, বাংলাদেশ এভিয়েশন এন্ড অ্যারোস্পেসের যে টিম আছে, এই সবকিছু এবং বিদেশি কোম্পানি সবকিছু মিলে আমরা একটা কনসোর্টিয়াম তৈরি করতে পারি, এবং ওই কনসোর্টিয়ামের আন্ডারে এই প্রজেক্টগুলো কিন্তু আস্তে আস্তে আমরা বাস্তবায়ন করতে পারি। কারণ আমরা যদি এখনই শুরু না করি তাহলে কিন্তু আমরা আরো পিছিয়ে পড়ব, কারণ আমাদের পাশের দেশ ভারত, চায়না বা কোরিয়ার মতো দেশগুলো কিন্তু এগিয়ে চলছে। যদি আমরা এখনই এগুলোর পদক্ষেপ বা প্রজেক্টগুলো হাতে না নেই, 20 বছর পরেও দেখা যাবে আমরা কিন্তু বাইরের দেশ থেকে এরকম যুদ্ধ বিমান কিনে ইউজ করতে হচ্ছে। কারণ ভবিষ্যতে যুদ্ধ হবে কিন্তু প্রযুক্তির, আর এই প্রযুক্তির সক্ষমতা বাড়ার জন্য আমাদেরকেই কিন্তু প্রযুক্তির স্বনির্ভরতা বাড়াতে হবে। তো বাংলাদেশ কি নিজস্ব যুদ্ধ বিমান তৈরি করতে পারবে? এইটার এক কথায় আমি যদি বলি, বাংলাদেশে আমাদের আছে সাহস, আমাদের আছে মেধা, শুধু আমাদের এখন প্রয়োজন হচ্ছে একটি দীর্ঘ পরিকল্পনা করা, যেটার মাধ্যমে বাংলাদেশ নিজস্ব সক্ষমতায় ফাইটার জেট তৈরি করবে। তো আপনাদের কাছে কি মনে হয়, কি কি ব্যবস্থা করা উচিত, এবং বাংলাদেশের ভবিষ্যতের ফাইটার জেট তৈরি করার জন্য এখনই কি পদক্ষেপ গ্রহণ করা উচিত নাকি, সেটা আপনার কমেন্ট সেকশনে জানাবেন। আর দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। নেক্সট ভিডিওতে আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে। নেক্সট ভিডিওতে আমরা বাংলাদেশের ভবিষ্যতের একটা এয়ারক্রাফটের ডিজাইন নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিওটি দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।